হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি। আমি যে মানে এজ ওয়াইজ যে আলোচনাগুলো করছিলাম মোটামুটিভাবে ডিভিশনগুলো যেটা সেই ডিভিশনটা দেখিয়ে দিচ্ছিলাম, তো তার যে নেক্সট পার্ট সেইটাতে আমি হাজির হয়েছি। আজকে আমি গোটাটার যে একটা আউটলুক সেটা দিয়ে দেবো, দিয়ে কমপ্লিট করে দেবো। তার পরবর্তীতে ধীরে ধীরে এক একটা পার্ট ওয়াইজ আলোচনা শুরু করব, ঠিক আছে? তাহলে সবার আগে দেখো পিউরিটান এজ দিয়ে শুরু করছি। পিউরিটান এজটা হচ্ছে গিয়ে আমরা বলতে গেলে এটাকে কিন্তু রেনেসার মধ্যে ফেলতে পারতাম, ঠিক আছে? কিন্তু পিউরিটান এজটাকে আলাদাভাবে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে জন মিল্টন। জন মিল্টন এমন একজন বড় মাপের কবি ছিলেন যে তাকে যে কোনো একটা এজে বা ক্যারোলাইন এজ তাকে যদি আমি সেখানে বেঁধে রাখতাম তাহলে কিন্তু অনেকটাই তার সাথে মানে কি বলা যায় যে তার সাথে কিন্তু ঠিকঠাক জাস্টিস করা হতো না। তো সেই জন্য আমি পিউরিটান এজের অন্যতম কবি হিসেবে কিন্তু জন মিল্টনকে রেখেছি। এবার জন মিল্টন কিন্তু তার পরবর্তী সময়ে যেটা, সেই সময়েও কিন্তু তিনি মানে অনেক সুন্দর সুন্দর কাব্য আমাদেরকে উপহার দিয়েছেন, বা আমরা বলা যায় তার যে অত্যন্ত পপুলার দ্য প্যারাডাইস লস্ট সেটা কিন্তু তিনি পরবর্তী সময়ে দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু পিউরিটান যুগের একজন অন্যতম কবি ছিলেন, সেই জন্য আমি পিউরিটান এজে এনাকে রেখেছি, ঠিক আছে? তো তার অন্যতম কাজগুলো মানে পিউরিটান এজের অন্যতম যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে টেনিয়ার অফ কিংস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস, প্যারাডাইস লস্ট, স্যামসন অ্যাগনিস্ট টেস্ট, অ্যারিওপ্যাজিটিকা, এইগুলো, ঠিক আছে? তো পিউরিটান এজের আর অন্যতম তেমন কোনো বড় কবি বা লেখক ছিলেন না, খুব সংক্ষিপ্ত এজ। কারণ 1660 সালে কিন্তু যেহেতু চার্লস দ্য সেকেন্ড তিনি সিংহাসনে আরোহণ করছেন, সেই সাথে সাথে কিন্তু পিউরিটান এজটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আসি রেস্টোরেশন এজে। এই যুগটা মোটামুটি 1660 থেকে, কারণ চার্লস দ্য সেকেন্ড তার সিংহাসন আরোহণের সময় থেকে 1702 সাল অবধি আমরা এটাকে মোটামুটিভাবে টেনে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো এই সময় বিভিন্ন ধরনের কিন্তু আমরা লিটারারি পিসেস, লিটারারি ওয়ার্কস দেখে থাকবো। যেমন জন মিল্টনের প্যারাডাইস লস্ট এই সময় পাবলিশড হয়েছিল, জন ড্রাইডেন্স ম্যাক ফ্লেকনো অল ফর লাভ, আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক, স্যামুয়েল বাটলার্স হিউডিব্রাস, জন বানিয়ান্স দ্য পিলগ্রিমস প্রগ্রেস, উইলিয়াম কংগ্রিভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ডাবল ডিলার, জন ভ্যানবার্গস দ্য প্রোভোকেড ওয়াইফ, উইলিয়াম ওয়াইচার্লেস দ্য কান্ট্রি ওয়াইফ, স্যামুয়েল পেপিজ ডায়েরি রয়েছে, আইজ্যাক নিউটনস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা এই সময়ই কিন্তু পাবলিশ হয়েছিল। এবার এই যে উইলিয়াম কংগ্রিভ বা জন ভ্যানবার্গ, উইলিয়াম ওয়াইচার্লে এদের কথা বললাম, এরা কিন্তু একটা গ্রুপ ফর্ম করেছিলেন বলা যায়, বা আমরা তাদেরকে একটা গ্রুপের মধ্যে সাব গ্রুপের মধ্যে ফেলে কিন্তু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স, যেটা কিন্তু এই সময় মানে তাদের যে স্যাটিরিক্যাল লেখাগুলো সেই লেখাগুলোর মাধ্যমে কিন্তু তাদের যে সমাজের প্রতিচ্ছবি সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিল, ঠিক আছে? তারপরে যাই, এবার আসি 1800 শতকের যে লিটারেচার মানে 18th সেঞ্চুরি লিটারেচার। এইটা 1702 থেকে 1798 অবধি বিস্তৃতি ছিল এটা, ঠিক আছে? এবার 1798 কেন বলছি, কারণ 1798 প্রথমবার স্যামুয়েল টেলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একসাথে যে একটা পাবলিকেশন দ্য লিরিক্যাল ব্যালাডস, একটা মানে ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা মাইলস্টোন বলা যায়, সেটা কিন্তু পাবলিশড হয়। তো সেই জন্য সেই মাইলস্টোনটাকে ধরেই কিন্তু আমরা কি করছি না, এই যুগটাকে আলাদা করে দিচ্ছি, ঠিক আছে? এবার এই যুগটাকে কিন্তু আমরা দুভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে অগাস্টাইন এজ এবং আরেকটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটিস, ঠিক আছে? অগাস্টাইন এজ যেটা, সেটা 1702 থেকে 1750 অবধি আমরা ভাগ করেছি, এবং এজ অফ সেন্সিবিলিটিকে 1750 থেকে 1798 অবধি আমরা রেখেছি। এবার অগাস্টাইন এজে যারা মানে গুরুত্বপূর্ণ লেখকরা ছিলেন তারা হচ্ছেন গিয়ে আলেকজান্ডার পোপ, ঠিক আছে? আলেকজান্ডার পোপের দ্য ডান্সিয়াড রয়েছে, ড্যানিয়েল ডিফোজ রবিনসন ক্রুসো রয়েছে, জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস রয়েছে, টেল অফ দ্য টাব রয়েছে। এছাড়া জোসেফ এডিসন এবং রিচার্ড স্টিলের দ্য স্পেকটেটারও কিন্তু এই সময় পাবলিশ হয়েছিল। এইটা গেল অগাস্টাইন এজ মোটামুটিভাবে। তারপরে আসি এজ অফ সেন্সিবিলিটি। এবার এজ অফ সেন্সিটিভিলিটি মোটামুটি 1750 থেকে 1798 অবধি বিস্তৃত, আমি যেটা বললাম। এবার এখানটায় কিন্তু তাহলে 1798 যদি ধরি তাহলে কিন্তু আমাদেরকে লাস্টের দিকটাতে একেবারে উইলিয়াম ব্লেককেও কিন্তু ধরে নিতে হয়। তাহলে কিন্তু তিনি যে রোম্যান্টিক একজন সেটা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু যেহেতু আমরা তার কবিতাতে রোম্যান্টিকতার বেশি ছাপ পাই সেই জন্য আমরা কিন্তু তাকে এই যুগের হয়েও আমরা কিন্তু তাকে রোম্যান্টিসিজমের মধ্যেই ধরবো, ঠিক আছে? তো এজ অফ সেন্সিবিলিটি এই টাইম পিরিয়ডে কিছু উল্লেখযোগ্য কবি এবং তাদের কবি বা লেখক যারা রয়েছেন, নভেলিস্ট রয়েছেন, তাদের কিছু লেখাগুলো সেইগুলো বিশেষ করে এই যুগটাকে কিন্তু এজ অফ নভেলসও বলা হয়, ঠিক আছে? এই সময় কিন্তু নভেলের উত্থান ঘটতে থাকে আরও বিশেষভাবে, ঠিক আছে? তো লেখাগুলো হচ্ছে এডমান্ড বার্কসের দ্য আইডিয়াজ অফ দ্য সাবলাইম, অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কঙ্কার, অত্যন্ত সুন্দর একটা নাটক, আরবি শেরিডানস দ্য রাইভালস, দ্য স্কুল ফর স্ক্যান্ডেল, হোরেস ওয়ালপোলস দ্য কাসল অফ অটরান্টো, স্যামুয়েল রিচার্ডসন্স প্যামেলা, ক্ল্যারিসা হার্লো, এইগুলো রয়েছে। হেনরি ফিল্ডিংস জোসেফ অ্যান্ড্রিউজ অ্যামেলিয়া।
আর ফ্রান্সিস বার্নেস এভেলিনা। এবার এই যে রিচার্ডসন এবং ফিল্ডিং, এদের হাত ধরে কিন্তু এই সময়টাতে নভেলের উত্থান ঘটে, ঠিক আছে। সর্বপ্রথম নভেল জিনিসটা কিন্তু এই সময় আসতে থাকে, ঠিক আছে। তো এইগুলো প্রচুর প্রচুর রয়েছে, মানে রিচার্ডসনের থেকে ফিল্ডিং বেশি লিখেছিলেন বলা যায়, কিন্তু রিচার্ডসনের প্যামেলা অত্যন্ত বিখ্যাত হয়েছিল, ঠিক আছে। তো তারপরে যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা এজ, সেটা হচ্ছে রোম্যান্টিসিজম, ঠিক আছে, রোম্যান্টিক লিটারেচার। সেই লিটারেচারে এটাকেও কিন্তু আমরা মোটামুটিভাবে দুভাগে ভাগ করতে পারি, এই যে যে সমস্ত কবিরা লিখতেন তাদেরকে উপরে বেস করে, ঠিক আছে। একটা হচ্ছে কি প্রথম দলের যারা, এবং তারপর হচ্ছে দ্বিতীয় দলটা। তো প্রথম দলটা যেটা, তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ, উইলিয়াম ব্লেক, এরা কিন্তু খুব বিখ্যাত, ঠিক আছে। তো এই যে যারা কবি রয়েছেন, এরা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা 1789 সালে হয়েছিল, সেইটার দ্বারা কিন্তু, এবং তার যে মোটো ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, তার দ্বারা কিন্তু অত্যন্ত ইনফ্লুয়েন্স ছিলেন। এবং এইটার যে ছাপ, সেই জিনিসগুলো কিন্তু আমরা তাদের লেখাগুলোতে দেখতে পাই। তো মোটামুটিভাবে কিছু সামান্য কয়েকটা করে উদাহরণ আমি দিয়েছি, প্রচুর প্রচুর তারা লেখা লিখে গিয়েছেন। সেইগুলো লিখতে গেলে কিন্তু আমার মানে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা, সেইটা যখন আমি ডিটেলসে আলোচনা করবো তখন অবশ্যই আলোচনা করে দেবো। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজের সর্বপ্রথম একটা জয়েন্ট ভেঞ্চার, যেটা বলেছিলাম 1798 পাবলিশ হয়, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এর পরবর্তীতেও এডিশনগুলো বেরিয়েছিল, 1800-তে বেরিয়েছিল, 1802-এ বেরিয়েছিল। তো উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স অত্যন্ত পপুলার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিলিউড রয়েছে, দ্য টেবলস্টান, টিনটন অ্যাবি, প্রচুর আরও কবিতা রয়েছে অসংখ্য পরিমাণে। এস টি কোলরিজের অত্যন্ত বিখ্যাত 3টে কবিতা রয়েছে, ক্রিস্টাবল, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, আর কুবলা খান, এইগুলো, ঠিক আছে। তোমাদের যে এসএসসির সিলেবাসে কিন্তু এই কবিতাগুলো কিন্তু রয়েছে, ক্রিস্টাবেল এবং কুবলা খান দুটো কবিতাই কিন্তু রয়েছে, ঠিক আছে। দ্য অ্যানসিয়েন্ট মেরিনারটা নেই, কিন্তু বাদবাকি দুটো কবিতা রয়েছে। এরপরে যে সেকেন্ড ভাগটা, সেই সেকেন্ড ভাগে কিন্তু রয়েছে ওয়াল্টার স্কটের দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, লর্ড বাইরনস ডন জুয়ান, চাইল্ড হ্যারাল্ডস পিলগ্রিমেজ, পিবি শেলির প্রমিথিয়াস আনবাউন্ড, জন কিটসের হাইপেরিয়ান, মেরি শেলির ফ্র্যাঙ্কেস্টাইন, অত্যন্ত সুন্দর একটা নভেল। আগেরগুলো কিন্তু কবিতা ছিল, এইটা কিন্তু একটা নভেল। সেটা হচ্ছে গিয়ে গথিক নভেলের মতনই বলা যায় মেরি শেলির এই নভেলটা, ফ্র্যাঙ্কেনস্টাইনটা। জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এমা, নর্দাঙ্গার অ্যাবে, মানে জেন অস্টেন কিন্তু এই সময় অত্যন্ত সুন্দর সুন্দর তার লেখাগুলো লিখতেন, অত্যন্ত পপুলার ছিলেন, আমার অত্যন্ত ফেভারিট জেন অস্টেন। এছাড়া হ্যাজলিট তার এসেগুলো পাবলিশ করেন, চার্লস ল্যাম্ব এসেগুলো পাবলিশ করেন। এই সময় থমাস লাভ পিককের হেডলং হল, এইটাও অত্যন্ত পপুলার ছিল। তো এই যে রোম্যান্টিক যুগটা কিন্তু মোটামুটিভাবে 1832 নাগাদ কিন্তু মোটামুটি শেষ হয়ে যায় বলা যায়। কিন্তু আমরা অনেকে বলতে চাই যে 1837 অবধি আমরা এটাকে টেনে নিয়ে যেতে চাই, ঠিক আছে। কারণ 1837-এ কুইন ভিক্টোরিয়া কিন্তু সিংহাসনে আরোহণ করেন, এবং তার সাথে সাথে কি হয়, ভিক্টোরিয়ান যে এজ, সেই ভিক্টোরিয়ান এজটা শুরু হয়, এবং তার জন্য সেই এজটাকে কিন্তু ভিক্টোরিয়ান লিটারেচারের এজও বলা হয়, ঠিক আছে। তো তিনি 1837 থেকে 1901 সাল অবধি কিন্তু রাজত্ব করেছিলেন, সিংহাসনে ছিলেন। 1901 সালে তিনি মারা যান। তো সেই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে আমরা ভিক্টোরিয়ান এজ বলতে পারি, ঠিক আছে। এই সময়ে যে ইংরেজি যে সমাজ ব্যবস্থা বা হচ্ছে ইংরেজি যে লিটারেচার, তার কিন্তু প্রভূত পরিমাণ উন্নতি ঘটে। এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হতে থাকে, তাদের প্রচুর পরিমাণে অর্থাগম হতে থাকে, বিদেশে তাদের যে সাম্রাজ্যবাদ চলছিল, উপনিবেশিকতাবাদ, সেইগুলো যেমন বিস্তার লাভ করেছিল, তেমনই করে কিন্তু যেহেতু কুইন ভিক্টোরিয়া অত্যন্ত সুন্দরভাবে ইংল্যান্ডকে এই সময় শাসন করেছিলেন, তার মানে সুন্দর সুশাসনের জন্য কিন্তু এই যে লিটারেচার, সেটাও কিন্তু অত্যন্ত ফ্লারিশ করেছিল। বিভিন্ন ধরনের লেখা কিন্তু এই সময় উঠে আসতে থাকে। তার মধ্যে যেমন নভেলস ছিল, পোয়েমস তো অবভিয়াসলি ছিল, তারপরে হচ্ছে কি এসেইস ছিল, এগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। তো এখানটায় আমি কয়েকটা উদাহরণ সেইগুলো তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, চার্লস ডিকেন্স অত্যন্ত পপুলার একটা নাম নভেলিস্টদের মধ্যে। তার অলিভার টুয়েস্ট, ডেভিড কপারফিল্ড, ব্লিক হাউস, হার্ড টাইমস প্রচুর রয়েছে, ঠিক আছে। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারেস ভ্যানিটি ফেয়ার, মানে অত্যন্ত পপুলার। প্রথম দিকে থ্যাকারে অত্যন্ত সুনাম হলেও এই ভ্যানিটি ফেয়ারের জন্য পরবর্তীকালে কিন্তু তিনি হারিয়ে যান, ঠিক আছে। তারপরে শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, এবং এইরকম ব্রন্টে 3টে বোন রয়েছে, তারা এই সময় কিন্তু লেখা লিখতে থাকেন। শার্লট ব্রন্টে তার জেন আয়ের মানে নভেলটার জন্য বিখ্যাত। এমিলি ব্রন্টে উদারিং হাইটসের জন্য বিখ্যাত। এমিলি ব্রন্টে অত্যন্ত কম বয়সে মারা যান, কিন্তু তার এই সিঙ্গল একটা নভেলের জন্যই কিন্তু তিনি অত্যন্ত পপুলার হয়ে রয়েছেন, ঠিক আছে। এছাড়া রবার্ট লুইস স্টিভেনসনের স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড,
ঠিক আছে, এইটা অত্যন্ত পপুলার একটা নভেল ছিল। এই নভেলটার উপরে বেস করে কিন্তু আমরা বলতে পারি পরবর্তীকালে অস্কার ওয়াইল্ড দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে খানিকটা কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, তারপরে আলফ্রেড টেনিসনের পোয়েমস রয়েছে, মড রয়েছে, আরও প্রচুর রয়েছে, সেইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। রবার্ট ব্রাউনিংয়ের বিভিন্ন কবিতা, মেন অ্যান্ড উইমেন, ড্রামাটিস পার্সোনা, জোকোসেরিয়া, এইরকম কিন্তু প্রচুর কবিতার কালেকশন রয়েছে। এছাড়া ম্যাথিউ আর্নাল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি, তার অত্যন্ত সুন্দর একটা টেক্সট। তারপরে ডিজি রসেটি, তার কবিতাগুলো রয়েছে। এখানটায় বলে রাখা দরকার, ডিজি রসেটি, তার বোন সিজি রসেটি মানে ক্রিস্টিনা জর্জিনা রসেটি, এইরা কিন্তু, আর ডিজি রসেটি তার পুরো নাম হচ্ছে দান্তে গ্যাব্রিয়েল রসেটি, এরা কিন্তু এবং আরও কিছুজন মিলে, মোটামুটি 7 জন মিলে তারা কিন্তু একটা গ্রুপ, একটা ব্রাদারহুড ফর্ম করেন, সেইটার নাম হচ্ছে গিয়ে প্রি রাফায়েলাইটস। ঠিক আছে, তো এই সময় কিন্তু এই প্রি রাফায়েলাইটসটাও অত্যন্ত সুন্দরভাবে তাদের কবিতাগুলো কিন্তু প্রেজেন্ট করতো। এছাড়া নভেলিস্টের কথা বলতে গেলে থমাস হার্ডি, তার মেয়র অফ ক্যাস্টার ব্রিজ রয়েছে, এইগুলো যেমন রয়েছে। আরও আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু তার আলোচনাটা আমি পরবর্তীতে আলোচনা করে দেবো। এবার আসি মডার্ন লিটারেচার। এই মডার্ন লিটারেচার এইটা হচ্ছে গিয়ে অত্যন্ত একটা মানে ভাস্ট লিটারেচার বলা যায়। তখন থেকে শুরু করে মানে 1914 বা 1901 যেই সময়টা, সেই সময় থেকে শুরু করে আজ অবধি যা লেখা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু মডার্ন লিটারেচার। এবার অনেকে বলবে পোস্ট মডার্নিজমের ব্যাপারটাও, অনেকে বলবে যে এখানে তো পোস্ট মডার্নিজমও আসবে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু পোস্ট মডার্নিজমও কিন্তু মডার্নের মধ্যেই পড়ে। আধুনিক যুগ তো বলতে তো আধুনিক যেটা এখন অবধি চলছে। পোস্ট মডার্ন যেহেতু যুদ্ধোত্তর একটা পরিবেশ অবস্থায় একটা অনেক অন্য ধরনের ইনফ্লুয়েন্স আসতে থাকে লিটারেচারের মধ্যে, সেই জন্য কিন্তু পোস্ট মডার্ন আমরা বলতে পারি। ঠিক আছে, তো মডার্ন লিটারেচার যেটা আমরা মোটামুটিভাবে 1945-এর যে টাইম পিরিয়ডটা ততদিন অবধি আমরা ধরে রাখতে পারি। এখানটায় যেহেতু এটা নিয়ে বিবাদ রয়েছে সেই জন্য আমি একটা কোয়েশ্চেন ট্যাগ দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এই সময় যারা মানে বিখ্যাত লেখা লিখেছিলেন তাদের মধ্যে অত্যন্ত মানে সুনাম করা একজন রয়েছেন রুডিয়ার্ড কিপলিং। তার কিম, দ্য জাঙ্গল বুক তোমরা অনেকেই জানো, এইগুলো অত্যন্ত বিখ্যাত ছিল। এছাড়া ইফ কবিতাটা তার খুব বিখ্যাত। এছাড়া জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস অত্যন্ত পপুলার ছিল, যদিও এটা কিন্তু 1800 মানে শতকের মধ্যেই একেবারে শেষের দিকে লেখা হার্ট অফ ডার্কনেস এই নভেলটা, কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি এটা কিন্তু মডার্নিজমেরই একটা ফসল। কারণ ওই যে বললাম, যুগ একেবারে ওই রকমভাবে তো ভাগ করা যায় না, মোটামুটিভাবে এদিক ওদিক কিছুটা কিন্তু নিয়ে আলোচনা করতে হয়। এছাড়া কবিদের মধ্যে ডব্লিউ.বি. ইয়েটস মানে বাটলার ইয়েটস, তার দ্য ল্যান্ড অফ হার্টস ডিজায়ার, ইস্টার 1916, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু বাইজান্টিয়াম, এইগুলো কিন্তু অত্যন্ত পপুলার এবং ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ছিল কিন্তু এই কবিতাগুলো। ঠিক আছে, এছাড়া এই যে দেখো আমি এখানে ব্র্যাকেট করে করে আলোচনা করেছি জর্জিয়ান পোয়েটসদের মধ্যে ওয়াল্টার ডেলামেয়ার রয়েছেন, যার মানে লেখাগুলো বাচ্চাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর তিনি লেখা লিখে গিয়েছেন। তার দ্য লিসেনার্স অত্যন্ত পপুলার একটা কবিতা। জন মেসফিল্ডের ব্যালাড রয়েছে, ডবার পোয়েম এইটা রয়েছে। ডব্লিউ.এইচ. ডেভিসের দ্য সোলস ডেস্ট্রয়ার অ্যান্ড আদার পোয়েমস, এইগুলো আলোচনা আমরা করতে পারি। ওয়ার পোয়েটস মানে এই সময় যেহেতু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং 1939 সাল থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, আমরা সবাই জানি। তো এই সময় যে সমস্ত কবিরা যারা যুদ্ধে যোগদান করেছিলেন তাদের কিন্তু অত্যন্ত সুন্দর একটা মানে কবিতা কালেকশন আমাদের কাছে রয়েছে। এবার এদের মধ্যেও কিন্তু দুটো ভাগ করা যায়। একদলকে আমরা বলতে পারি যারা যুদ্ধের ফরে কথা বলতেন, এবং আরেকজনকে বলতে পারি যারা যুদ্ধের আগেইনস্টে কথা বলতেন, কবিতাগুলো লিখেছিলেন। তো যারা যুদ্ধের ফরে তাদের কবিতাগুলো লিখেছিলেন, যুদ্ধকে অত্যন্ত গ্লোরিফাই করে তাদের কবিতাগুলো লিখেছিলেন, তাদের মধ্যে রুপার্ট ব্রুক কিন্তু অত্যন্ত অন্যতম। ঠিক আছে, তার লেখা দ্য সোলজার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কবিতা। এছাড়া যুদ্ধের ফরে মানে যুদ্ধকে গ্লোরিফাই করে তেমন কিন্তু বেশি অত নেই, তাদের মানে আরও যারা রয়েছেন তারা রুপার্ট ব্রুকের ছায়াতলে কিন্তু লীন হয়ে গেছেন আমরা বলতে পারি। এছাড়া যারা মোটামুটিভাবে আরও পপুলার হয়েছিলেন মানে যুদ্ধের এগেনস্টে লিখে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উইলফ্রেড আওয়েন এবং সিগফ্রেড সাসুন। ঠিক আছে, উইলফ্রেড আওয়েনের তোমাদের সিলেবাসেও কবিতা রয়েছে এসএসসিতে, তোমরা জানো। অ্যানথেম ফর দ্য ডুমড ইউথ, ফিউটিলিটি, স্ট্রেঞ্জ মিটিং, এইগুলো কিন্তু তার অত্যন্ত ইম্পর্ট্যান্ট কবিতা। আর সিগফ্রেড সাসুনের দ্য জেনারেল, আউল, এই সমস্ত কবিতা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু পড়তে হতে পারে ইন ফিউচার। ওকে, তারপরে এই সময়ে যে আরও কবিতাগুলো মোটামুটিভাবে আমি ওয়ার পোয়েমটা তো শেষ করলাম, তো আরও যে সমস্ত কবিরা ছিলেন বা যুদ্ধ পরবর্তীকালে যে সমস্ত কবিরা,
তাদের মধ্যে বা মোটামুটি হ্যাঁ বলতে পারি 1945-এর শেষের মানে তার পরবর্তী সময়েও আরও যারা লিখেছিলেন তাদের মধ্যে টি.এস. এলিয়ট ছিলেন। টি.এস. এলিয়ট যদিও অনেক আগে থেকে লিখছেন, 1920-22 থেকে তার আগে থেকেই লিখছেন। তো তার লেখা অত্যন্ত মানে পপুলার কবিতা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, লাভ সং অফ জে অলফ্রেড প্রুফক, তারপরে হচ্ছে গিয়ে মারিনা, এইরকম প্রচুর কবিতা রয়েছে। ডব্লিউ.এইচ. অডেন আছেন, তার পোয়েমস হচ্ছে একটা কালেকশন রয়েছে পোয়েমস নামে, পেইর অন বোথ সাইডস রয়েছে। সিমাস হিনি, ইনাকে আমরা মডার্নিজমের প্রথম দিকটাতে রাখলে গেলেও তিনি কিন্তু পোস্ট মডার্ন এজের মধ্যেও পড়বেন, ঠিক আছে। তার মানে আইরিশ ন্যাশনালিজমের উপরে কিন্তু প্রচুর কবিতা রয়েছে। এবার এইগুলো তো মোটামুটিভাবে কবিতা নিয়ে আলোচনা করলাম। তারা কিন্তু যে অন্য কোনো কিছু লেখেনি তা কিন্তু নয়, মানে আমি যেহেতু যেই সত্তাটা হিসেবে তারা বেশি পপুলার সেইটার দিক দিয়েই কিন্তু লিখেছি। কিন্তু এই টি.এস. এলিয়ট যেমন, তিনি কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত পপুলার ড্রামাও লিখে গিয়েছেন, ঠিক আছে, ড্রামাটিক পোয়েমস প্রচুর লিখেছেন। তো সেইগুলো নিয়ে আমি অত বেশি দিচ্ছি না, যখন আমি পরবর্তীতে আলোচনা করব আবার বলে দিলাম তখন আমি সেইগুলো নিয়ে আলোচনাটা করে দেবো, ঠিক আছে। জর্জ বার্নার্ড শ অত্যন্ত পপুলার একজন প্লে রাইট, তার আর্মস অ্যান্ড দ্য ম্যান রয়েছে, ম্যান অ্যান্ড সুপারম্যান রয়েছে, এইরকম কিন্তু প্রচুর মানে নাম নিয়ে শেষ করা যায় না, এত কিছু রয়েছেন। এই জর্জ বার্নার্ড শ কিন্তু অত্যন্ত পপুলার, অত্যন্ত ইনফ্লুয়েন্সিং একজন ব্যক্তিত্ব, ঠিক আছে। এছাড়া অস্কার ওয়াইল্ড অত্যন্ত পপুলার একজন নভেলিস্ট, প্লে রাইট, তিনি দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট লেখেন, দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে লেখেন, এইরকম প্রচুর রয়েছে। জেমস ইনস ড্রেইডার, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রয়েছে। ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস, এইটা কিন্তু এই সময়ের মধ্যে আবার তারা কিন্তু একটু আলাদাভাবে আলাদা রকমের আলোচনা বা আলাদা ধরনের নভেল আমাদের সামনে নিয়ে আসেন, সেইটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস নভেল, ঠিক আছে। যেমন ভার্জিনিয়া উলফের মিসেস ড্যালোয়ে রয়েছে, টু দ্য লাইট হাউস রয়েছে, জেমস জয়েসের ফিনেগানস ওয়েক, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এইগুলো রয়েছে। জন গ্যালসওয়ার্থিস স্ট্রাইফ, জাস্টিস, জয়, এইগুলো কিন্তু অত্যন্ত পপুলার হয়েছিল, কারণ তিনি কিন্তু সেই সময়ে যে রিয়েলিজমগুলো সত্যিকারের মানে ঘটনাগুলো সেইগুলো কিন্তু সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন তার লেখা নাটকগুলোর মাধ্যমে, ঠিক আছে। তারপরে আরও যে সমস্ত লেখক কবিরা ছিলেন যাদের নাম না নিলেই নয়, তাদের প্রচুর পরিমাণে লেখা রয়েছে। আরও আমি এখানটায় যে কটা দিয়েছি তাছাড়া প্রচুর আরও নাম রয়েছে, আমি সেইগুলো লিখতে পারিনি সময়ের ইয়ের জন্য, পরবর্তীতে সেগুলো আলোচনা করব। যেমন সমারসেট মম রয়েছেন, আর্নল্ড বেনেট, ই.এম. ফস্টার, এইচ.জি. ওয়েলসের টাইম মেশিন অত্যন্ত পপুলার, এভেলিন ওয়ার রয়েছেন, ডি.এইচ. লরেন্স রয়েছেন, ঠিক আছে। এরপরে আসি পোস্ট মডার্ন আলোচনাতে। এবার যেহেতু আমি আগেই বললাম যে এই পোস্ট মডার্ন লিটারেচার সেটা কিন্তু মডার্ন লিটারেচারের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো তা সত্ত্বেও যেহেতু কিছুটা হলেও আলাদা, সেই জন্য কিন্তু আমি এটাকে আলাদা একটা গ্রুপের মধ্যে রাখছি। এটা মোটামুটিভাবে 1940 বা 45-এর দশক থেকে বর্তমান কাল অবধি সেটা বিস্তৃত, ঠিক আছে। এই সময়ে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো, এন্ড গেম অত্যন্ত পপুলার ছিল। ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ, চার্জ গোয়িং, উইথসন ওয়েডিং, এইগুলো কিন্তু কবিতার কালেকশন অত্যন্ত ইম্পর্টেন্ট। জন অসবর্নস লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যার মাধ্যমে একটা মানে বলা যায় যে আমাদের বলিউডে যেমন হচ্ছে গিয়ে অ্যাংরি ইয়াং ম্যান একটা ট্রেন্ড এসেছিল অমিতাভ বচ্চনের সময়ে, ঠিক অনেকটা কিন্তু এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার এইগুলো নিয়েই কিন্তু ডিল করতো, ঠিক আছে। এই সময় যে কিছু নাটকগুলো পাবলিশ হয়েছিল সেইগুলো, ঠিক আছে। তাছাড়া পার্সোনাল এনিমি রয়েছে। হ্যারাল্ড পিন্টারের দ্য কেয়ারটেকার অত্যন্ত পপুলার একটা নাটক। উইলিয়াম গোল্ডিংসের লর্ড অফ দ্য ফ্লাইজ রয়েছে। ডিলান থমাসের কবিতাগুলো রয়েছে। টেড হিউজের কবিতা রয়েছে, দ্য হক ইন দ্য রেইন, ক্রো, এইগুলো রয়েছে। মিউরিয়াল স্পার্কের দ্য প্রাইম অফ মিস জেন ব্রুডি রয়েছে। সিমাস হিনি, যেমন বললাম একটু আগেই, সিমাস হিনি একজন আইরিশ পোয়েট, তার ডেথ অফ ন্যাচারালিস্ট অত্যন্ত পপুলার ছিল, তিনি কি নোবেল প্রাইজ উইনারও ছিলেন। এইভাবে কিন্তু মোটামুটিভাবে আমি এখানটাই পোস্ট মডার্ন লিটারেচারটা সেটা কিন্তু শেষ করলাম, এবং মোটামুটিভাবে আমি বলতে পারছি যে তাহলে একদম সূচনা পর্ব থেকে মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে এই পোস্ট মডার্ন লিটারেচারে মোটামুটিভাবে ইম্পর্টেন্ট যে সমস্ত নামগুলো মোটামুটি আমি আলোচনা করে দিলাম। এবার এই ছাড়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাম রয়েছে, যাদের নাম হয়তো আমি এখানটায় আলোচনা করতে পারলাম না, তাদের লেখা আলোচনা করতে পারলাম না। যখন আমি ডিটেলস আলোচনা করব তখন সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করে নেব, ঠিক আছে। এখানটা একটা কথা বলে রাখি, এই যে আমি আলোচনাগুলো করলাম এইগুলো কিন্তু কখনোই পড়াশোনার সাথে কিন্তু সাবস্টিটিউট নয়। আমি জাস্ট হেল্প করবার জন্য, তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার করে দেওয়ার জন্য যে কোন এজ থেকে কোন এজ বা
কোন টাইম পিরিয়ডটা কোন লেখক মোটামুটিভাবে বিলং করেন, বড় বড় যে সমস্ত নামী রাইটাররা রয়েছেন, সেইটা বুঝিয়ে দেবার জন্যই কিন্তু আমি জাস্ট একটা আলোচনাটা করলাম। তোমাদের কিন্তু যাতে ইন্টারেস্টটা, পড়ার প্রতি ইন্টারেস্টটা বাড়ে, সেই জন্যই কিন্তু সম্পূর্ণ আলোচনাটা করলাম। ঠিক আছে, আশা করছি তোমরা পড়বে এবং আরও ভালো মতন কিন্তু এইগুলো সম্বন্ধে আলোচনাটা করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা কাজে লাগবে তোমাদের। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে জানাতে ভুলো না। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।